Smoking causes cancer and alcohol consumption is injurious to health। धूम्रपान कैंसर का कारण बनता है और शराब का सेवन स्वास्थ्य के लिए हानिकारक है। धूमपान ক্যান্সারের কারণ হয় এবং মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নমস্কার, আমি ডক্টর মেজর নারায়ণ ভট্টাচার্য। আসল হেলথে আপনাদেরকে সুস্বাগত। আসল হেলথ মিনস আর্ট অ্যান্ড সায়েন্স অফ লাইফ। আর্ট অ্যান্ড সায়েন্স অফ লাইফে আমরা এখন হার্ট হেলথের ওপর ডিসকাস করছি। আমি হার্ট সম্পর্কে অনেকগুলি ভিডিও এর আগে করেছি, আপনারা দেখবেন এবং পরপর দেখবেন, তবে আপনারা বুঝতে পারবেন যে হার্ট সম্পর্কে একটা সম্যক ধারণা আপনাদের ডেভেলপ করবে। আমি আগের ভিডিওতে বলেছি হার্ট অ্যাটাকের ফিচার কী দেখে আপনি একজন সাধারণ মানুষ হয়েও, ডাক্তার না হয়েও আপনি বলতে পারবেন যে এটা হয়তো হার্ট অ্যাটাক, এবং আপনার 90% ডায়াগনোসিস কারেক্ট হবে। তো ওই জিনিসটাকে আপনাকে প্রথম বুঝে নিতে হবে, এবং যদি কারুর হার্ট অ্যাটাক হয় তাহলে তারপরে ইমিডিয়েটলি 10টা স্টেপস আপনার কী নেওয়া উচিত, এই 10টা স্টেপস আপনাকে বলবো। সো 10 স্টেপস টু বি টেকেন ইমিডিয়েটলি আফটার হার্ট অ্যাটাক, এটা আমরা এখন ডিসকাস করব। সো ফার্স্ট স্টেপ ইজ কনফার্ম সিমটমস অফ হার্ট অ্যাটাক, যেটা আমি এর আগের ভিডিওতে বলেছি, ওটা একটু ভালো করে দেখে নেবেন। ওখানে আমি 10টা সিমটম বা 10টা ফিচার অফ হার্ট অ্যাটাক বলেছি। ওই 10টা ফিচারের মধ্যে থেকে যদি আপনি 2, 3, 4, 5টা ফিচার পান, তাহলে আপনি ধরে নিতে পারেন যে এটা হার্ট অ্যাটাক, আনলেস অ্যান্ড আনটিল প্রুভড আদারওয়াইজ। এটা হয়ে গেল তাহলে কনফার্ম সিমটমস অফ হার্ট অ্যাটাক, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড, যদি কারুর হার্ট অ্যাটাক হয় উইদাউট ফেল, কারণ হার্ট অ্যাটাক বা এনি মেডিকেল ইমার্জেন্সি এভরি মিনিট কাউন্টস, এটা খেয়াল রাখবেন। সময় হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফর এনি মেডিকেল ইমার্জেন্সি। মেডিকেল ইমার্জেন্সিতে ইট ইজ সেকেন্ড অর মিনিট, নট ইভেন আওয়ার, এবং ডেজ ফেজের কোনো ব্যাপার নেই। মেডিকেল ইমার্জেন্সিতে এভরি মিনিটস এভরি সেকেন্ডস কাউন্টস। সুতরাং উইদাউট এনি ডিলে যদি আপনি বুঝতে পেরে গেছেন যে এটা হার্ট অ্যাটাক, তাহলে আপনি কোনো রকম কোনো ডিলে না করে সেই পেশেন্টকে কত তাড়াতাড়ি ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস প্রোভাইড করা যায়, মানে কোনো হসপিটাল যেখানে আইসিইউ আছে, স্পেশালি মানে করোনারি কেয়ার ইউনিট, সিসিইউ বা আইসিইউ ইন্টেনসিভ কেয়ার ইউনিট আছে, সেরকম জায়গায় কি করে শিফট করা যায় কত তাড়াতাড়ি। কারণ আমি আগের ভিডিওতে বলেছি, আপনারা শুনেছেন যে পেন টু নিডল টাইম যত শর্ট হবে পেশেন্টকে তত আপনি বাঁচাতে পারবেন, তার হার্টটাকে ততটা বাঁচাতে পারবেন। যদি আপনার 1 ঘন্টার মধ্যে হয় সেটাকে বলা হয় গোল্ডেন আওয়ার। হার্ট অ্যাটাকের 1 আওয়ার ইজ দ্য ফার্স্ট আওয়ার ইজ দ্য গোল্ডেন আওয়ার। তো গোল্ডেন আওয়ারের মধ্যে যদি সম্ভব হয় তাহলে পেশেন্টের জন্য সেটা সবচেয়ে উপকারী, পেশেন্টের হার্ট ড্যামেজ মিনিমাম হবে। তারপর থেকে যত টাইম যাবে পেশেন্টের হার্টের কিছু না কিছু ড্যামেজ হবে, পেশেন্টের হার্টটা কিছুটা না কিছুটা টিস্যু মরে যাবে, এবং পেশেন্টের জন্য সেটা কখনোই ভালো হতে পারে না যে আমি একটা পেশেন্টকে নিয়ে, আমি জানি না যে সাবজেক্টটা, সেটাকে নিয়ে আমি একটা এক্সপেরিমেন্ট করছি অলমোস্ট, সেটা যেন কখনো করবেন না। দ্যাট মে বি ক্রিমিনাল অফেন্স। মানে আমার জন্য তো মনে হয় যে ক্রিমিনাল অফেন্স, কারোর হার্ট অ্যাটাক হয়েছে আর আমি ওই হার্ট অ্যাটাক সিচুয়েশানটাকে নিয়ে ছেলে খেলা করছি, কখনো করবেন না। কারণ এর গুরুত্ব পৃথিবীতে আর কোনো কিছুর গুরুত্বর সঙ্গে কম্পেয়ার করা যাবে না। এটা হার্ট অ্যাটাকের গুরুত্ব, হার্ট আছে তো আমি আছি, হার্ট নেই তো আমিও নেই। সুতরাং হার্টের গুরুত্ব দিয়ে উপলব্ধি করতে হবে। এরপরে হচ্ছে টেক কেয়ার অফ দ্য পেশেন্ট। থার্ড স্টেপ হচ্ছে পেশেন্টকে, যদি কোনো রুমের মধ্যে হয়েছে চেষ্টা করতে হবে কোনো ফ্রেশ এয়ার যেখানে আছে, ওপেন জায়গা, সেরকম জায়গায় যদি শিফট করা যায়। তারপর তাকে যদি সম্ভব হয় তাহলে তাকে কমফর্টেবল করতে হবে, মানে তার যদি টাইট ড্রেস থাকে আর তাকে টাইট ড্রেস খুলে টুলে দিয়ে লুজ ড্রেস তাকে দিতে হবে। এছাড়া যদি ও একটু জল টল খেতে চায় বা চোখে মুখে জল দেওয়ার দরকার হয় তাহলে একটু চোখে মুখে জল দিতে পারেন। এছাড়া হচ্ছে যে যদি পেশেন্টকে শোয়ানো যায়
তাহলে আপনি শুইয়ে দেবেন, কিন্তু শোয়ালে পুরো চিৎ করে না শুয়ে একটু ইনক্লাইন্ড অবস্থায়, কারণ পুরো শুয়ে দিলে লাং ফাংশন কমে যায়। যার হার্ট অ্যাটাক হয়েছে তার যদি লাং ফাংশনটাও কমে যায় তাহলে অক্সিজেন এন্ট্রি কমে যাবে। সেই জন্য একদম লাইং কন্ডিশন না, এরকম একটু স্ল্যান্টিং, মানে একটু পাটাতন যেমন থাকে পাটাতনের মতো যদি রাখেন, এইটা হচ্ছে লাংসের সবচেয়ে বেস্ট কন্ডিশন, যে সময় লাংসের ক্যাপাসিটি সবচেয়ে বেশি ভালো থাকে। আর তা নইলে অন্তত বসিয়ে রাখবেন, তাহলে আইদার বসে থাকতে পারে অথবা একটু হেলান দিয়ে শুয়ে থাকতে পারে। এটা হচ্ছে পেশেন্টের যে পজিশনে পেশেন্ট কমফোর্টেবল সেই জায়গাতে পেশেন্টকে রাখার চেষ্টা করতে হবে। সুতরাং এইটা হচ্ছে ফার্স্ট এড। এছাড়া ফার্স্ট এডের মধ্যে অনেকে বলে যে একটা সরবিট্রেট ট্যাবলেট যদি দেয়া যায়, কারণ চেস্ট পেনটা প্রচণ্ড চেস্ট পেন হয়। তো সরবিট্রেট হচ্ছে করোনারি আর্টারি ডাইলেটার। সরবিট্রেট দিলে ইমিডিয়েটলি যে করোনারি আর্টারিটা এরকম ন্যারো ছিল সে হয়তো একটু ডাইলেটেড হয়ে যাবে। যেই ডাইলেটেড হয়ে যাবে সঙ্গে সঙ্গে যে জায়গাতে টিস্যুতে অক্সিজেন সেটা বেশি পৌঁছাবে, কারণ হার্টে সার্কুলেশনটা একটু বেড়ে যাবে, ওই টিস্যুতে সার্কুলেশন বেড়ে যাবে, অটোমেটিক অক্সিজেন বেড়ে যাবে, চেস্ট পেনটা কমবে এবং পেশেন্টের জন্য সেটা ইউজুয়ালি ভালোভাবে উপকার হতে পারে। কিন্তু খেয়াল রাখবেন, অনেক সময় যদি পেশেন্টের হার্ট ফেলিওর থাকে অথবা পেশেন্টের হার্ট অ্যাটাক হওয়ার জন্য বিপিটা লো হয়ে থাকে, তাহলে তার ক্ষেত্রে ওই লো বিপি ফর হার্ট ফেলিওর পেশেন্ট এবং ফর হার্ট অ্যাটাক পেশেন্ট দুটো ক্ষেত্রেই বিপিটা লো থাকলে সরবিট্রেট প্রেশারটাকে আরও লো করে দেবে। তো প্রেশারটাকে আরও লো করে দিলে কিন্তু সেখানে হার্ট বা ব্রেন ড্যামেজ হতে পারে, এটা একটা সম্ভাবনা আছে। সেই জন্য সব ক্ষেত্রেই সরবিট্রেট, এবং আমি অনেক ক্ষেত্র জানি যেখানে লোকজনরা একটার পর একটা সরবিট্রেট দিয়ে চলেছে, ইউজুয়ালি দেওয়া উচিত নয়, এবং ইউজুয়ালি 5 মিলিগ্রাম সরবিট্রেট দেবেন। আর অনেক সময় সরবিট্রেটকে আমি একটা ইম্পর্ট্যান্ট টেস্ট হিসেবেও বলি, যে একটা 20 পয়সার টেস্ট আপনি বাড়িতে করতে পারেন, সেটা হচ্ছে এই সরবিট্রেট টেস্ট। যদি সরবিট্রেট জিভের নিচে দেওয়ার পরে জাস্ট 1-2 মিনিটের মধ্যেই ওর পেন কমতে শুরু করে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা হার্ট পেন। আর যদি সরবিট্রেটে কোনো এফেক্ট না আসে তাহলে এটা হার্ট পেন নয়। সেজন্য আপনারা ডাক্তার না হয়েও এটা হার্ট পেন অথবা অন্য কোনো কারণে এই পেনটা এটা ডিটেক্ট করতে পারেন বাই সরবিট্রেট টেস্ট। আমি সেজন্য বলি কোনো আহামরি টেস্ট, কোনো হাজার হাজার লাখ লাখ টাকার টেস্টের দরকার নেই, 20 পয়সা দিয়ে একটি টেস্ট বাড়িতে নিজেরাই করতে পারেন, সেটা হচ্ছে সরবিট্রেট। সুতরাং সরবিট্রেটের দুটো ভ্যালু আছে, একটা হচ্ছে ডিটেকটিভ, যেটা ডিটেক্ট করতে পারে যেটা হার্টের প্রবলেম কিনা, হ্যাঁ এটা হার্ট অ্যাটাক কিনা সেটা ডিটেকশানও হতে পারে সরবিট্রেট দিয়ে। আর একটা হচ্ছে কিউরেটিভ বা ট্রিট করার জন্য, যে আপাতত রিলিফ দেওয়ার জন্য, পেনটা কমার জন্য এবং হার্টের সার্কুলেশনটা বেটার হওয়ার জন্য আপনি সরবিট্রেট দিতে পারেন। একটা না হলে কিছুক্ষণ পরে আরেকটা রিপিট করতে পারেন, কিন্তু ইউজুয়ালি চেষ্টা করবেন যে ডাক্তারের অ্যাডভাইসটা নিতে পারলে ভালো। একটা বা দুটো পর্যন্ত নিজেরা আন্দাজের ওপরে ওই রিস্ক তো নিতেই হবে, কারণ একটা ইমার্জেন্সি কন্ডিশন, সুতরাং সেটা করতে পারেন। সো দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। এবং তারপরে হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে পেশেন্টকে আপনার নিয়ে যাওয়ার জন্য, মানে অ্যাম্বুলেন্স বা যারা যা আসছে সেই জন্য যখন একটা অ্যাম্বুলেন্স আসছে বা লোকজনরা আসছে আর আসছে, সেখানে দেখবেন লোকজনরা যেটা খুব খারাপ কাজ করে, মানে আমরা অনেক সময় যেটা খুব খারাপ কাজ করি সেটা হচ্ছে ওখানে ক্যাওস সৃষ্টি করি, একটা প্যানিক সিচুয়েশন সৃষ্টি করি। যদি আমি একটা জায়গাতে একটা প্যানিক সিচুয়েশন সৃষ্টি করে দিই, তাহলে আমাদেরই যদি প্যানিক হয় তাহলে পেশেন্টের কী হবে? সো বি সিম্প্যাথেটিক, বি এমপ্যাথেটিক টু দ্য পেশেন্ট। এটা হচ্ছে আমরা আমাদের ল্যাক অফ নলেজ, আমাদের ইগনোরেন্সের জন্য আমরা ওই সময় একটা হুড়োহুড়ি শুরু করে দিই, আমরা একটা প্যানিক সিচুয়েশান ক্রিয়েট করি, এটা কখনোই কাম্য নয়। সিচুয়েশান ইউজুয়ালি কাম অ্যান্ড কোয়াইট যতটা হতে পারবে পেশেন্টের জন্য অতটা হেল্পফুল। পেশেন্টকে সাহস দিতে হবে। আমাদের অলওয়েজ আমাদের কর্তব্য হচ্ছে পেশেন্টকে সাইকোলজিক্যাল সাপোর্ট দেয়া। আমি আর্মিতে যখন ছিলাম আমাকে শেখানো হয়েছিল যে যদি একজন জওয়ান মারা যাচ্ছে, ওকে ওর বুলেট ইঞ্জুরি হয়েছে, ওকে একটা মর্টার এসে হিট করেছে, তো তাহলেও তাকে বলতে হবে যে তোমার ভয় নেই, তুমি বেঁচে যাবে। আমি যখন ডেফিনিট জানি যে ও মৃত্যুপথ যাত্রী, ও মারা যাচ্ছে, তখনও আমার কর্তব্য হচ্ছে যে আমি ওকে বোঝাবো বা বলবো যে তুমি বেঁচে যাবে, তাকে আমি সাপোর্ট দেবো, সাইকোলজিক্যাল সাপোর্ট। এবং আমার মনে হয়েছে আমার জীবনে এই একটা কন্ডিশন যেখানে মিথ্যে কথা বলা পুণ্য এবং সত্য কথা বলা পাপ। যদি কোনো মৃত্যু পথযাত্রীকে আমি বলি তুমি তো মরতে চলেছো, তুমি তো মরতে বসেছো, তাহলে যদিও এটা সত্যি কথা তবুও আমি পাপ করলাম। আর যদি এটা হয়
যে একটা মৃত্যু পথযাত্রীকে আমি বলছি যে না তুমি মরবে না, তুমি ঠিক হয়ে যাবে, তুমি সুস্থ হবে, তুমি ভালো হবে, এটা যদি বলি তাহলে আমি জানি আমি মিথ্যে কথা বলছি, কথাটা মিথ্যে কথা আমি জানি, কিন্তু তবুও এটা পুণ্যের কাজ করব। সুতরাং কখনো কোনো পেশেন্টকে যেন নেগেটিভ কিছু বলবেন না, নেগেটিভ অ্যাটমসফিয়ার ক্রিয়েট করবেন না, তার জন্য কোনো খারাপ কিছু হবে এমন কিছু যেন কাজ আমাদের থেকে না হয়। আমাদের খুব ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে সাইকোলজিক্যাল সাপোর্ট, সুতরাং সেটা আমরা দেবো। এছাড়া হচ্ছে এক্সপেরিমেন্ট আমরা করব না একটা পেশেন্টকে নিয়ে। এই যে আপনাদেরকে যেটা বললাম যে এক্সপেরিমেন্ট, এটা কখনোই করব না, অ্যাভয়েড এক্সপেরিমেন্ট। হ্যাঁ, যদি আপনি কিছু না জানেন আপনি কিছু করবেন না, আর যদি আপনি জানেন আপনি কনফিডেন্ট হন তাহলে আপনি করুন, এবং ঠিক 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 স্টেপ ওয়াইজ করুন, পেশেন্টকে যেন ঠিক ঠিক হেল্প করতে পারি আমরা। এর ছাড়া হচ্ছে পেশেন্টকে আমরা অনেক সময় যদি সম্ভব হয়, বা যারা একটু জানে বা বোঝে, যদি সম্ভব হয় অন দ্য স্পট 300 মিলিগ্রাম অ্যাসপিরিন বা ইকোস্প্রিন, আপনারা যার নাম শোনেন অনেক সময় ইকোস্প্রিন, বেসিক্যালি এটা অ্যাসপিরিন, আর 300 মিলিগ্রাম ক্লোপিডোগ্রেল। আপনারা অনেক সময় ডিপ্ল্যাট বা এসব ওষুধের নাম শোনেন, ইকোস্প্রিনের নাম শুনেছেন, ডিপ্ল্যাট নাম শুনেছেন, এইগুলো যদি শোনেন তাহলে এইটা হচ্ছে ক্লোপিডোগ্রেল 300, ইকোস্প্রিন 300। আর হচ্ছে স্ট্যাটিন, আমি এর আগের ভিডিওতে স্ট্যাটিন কী না বলেছি, কোলেস্টেরল লোয়ারিং এজেন্ট এবং প্লাক স্টেবিলাইজার, সেই জন্য স্ট্যাটিন আমরা ইমিডিয়েটলি ইউজ করব। যে প্লাক যেটা আছে, যে জায়গাটা রাপচার করেছে ওই জায়গাটাকে অনেকটা হলেও ও স্টেবিলাইজ করতে পারে, সুতরাং একটু ইনজুরিটা বা হার্ট অ্যাটাকের জন্য ড্যামেজটা কম হতে পারে। সেই জন্য 80 মিলিগ্রাম স্ট্যাটিন, অ্যাট্রোভাস্ট্যাটিন হলে 80 মিলিগ্রাম এবং রোজুভাস্ট্যাটিন হলে 40 মিলিগ্রাম, এই স্ট্যাটিনটা যদি আমি দিতে পারি তাহলে এই ওষুধটা আমি ইমিডিয়েটলি পেশেন্টকে দিয়ে দিতে পারি, যদি দিতে পারি সেটা তাহলে উপকারী হতে পারে। আর এরপরে আমার কাজ হচ্ছে অ্যাম্বুলেন্সে ইউজুয়ালি আমি যে অ্যাম্বুলেন্স ডাকবো সেটা যদি ওয়েল ইকুইপড অ্যাম্বুলেন্স হয় তাহলে খুব ভালো। যেমন ওই অ্যাম্বুলেন্সে অ্যাটলিস্ট অক্সিজেন আছে, আর আমি যেরকম বললাম কিছু এই মেডিসিন যদি আমার বাড়িতে না থাকে অ্যাটলিস্ট এগুলো যদি অ্যাম্বুলেন্সেও থাকা উচিত। এখন অ্যাম্বুলেন্সে ডিফিব্রিলেটর পর্যন্ত থাকে, এখনকার অ্যাম্বুলেন্স মানে কার্ডিয়াক অ্যাম্বুলেন্স হলে ডিফিব্রিলেটর শুধু অ্যাম্বুলেন্সেই থাকবে, ঠিক আছে, এটা অলমোস্ট ছোটো মিনি আইসিইউ বলা যায় বা সিসিইউ বলা যায় এখনকার অ্যাম্বুলেন্সকে। যদি সেই ধরনের অ্যাম্বুলেন্স থাকে খুব ভালো। অ্যাম্বুলেন্স অ্যাসিস্ট্যান্ট এবং যদি সম্ভব হয় একজন ডক্টর যদি কল করছেন, যদি আপনি বুঝতে পারছেন ডেফিনিট হার্ট অ্যাটাক কেস, তাহলে আপনি বলবেন যে সঙ্গে যদি একজন ডক্টর আসেন খুব ভালো হয়। এছাড়া অনেক সময় যদি রেসপিরেটরি কিছু প্রবলেম বা এসব থাকে তাহলে সেক্ষেত্রে সাকশান মেশিন বা নেবুলাইজার এইসব আদার সাপোর্ট অ্যাম্বুলেন্সে অ্যাভেলেবেল হলে খুব ভালো। আর একটা হচ্ছে পেশেন্টের, আমি বললাম সাইকোলজিক্যাল সাপোর্ট ভীষণ ইম্পর্ট্যান্ট। যে মানুষটার হার্ট অ্যাটাক হয়েছে সেই মানুষটার পাশে থাকা বা তাকে সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়া, এটা আমাদের মরাল রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। সেই জন্য কোনো হার্ট অ্যাটাক পেশেন্ট, অ্যাম্বুলেন্স এসেছে, ডাক্তার এসেছে, নার্সিং অ্যাসিস্ট্যান্ট আছে, অ্যাম্বুলেন্স অ্যাসিস্ট্যান্ট আছে, সব আছে, আমি মেনে নিলাম 100% ওয়েল ইকুইপড সার্ভিস তাদের সব ঠিক আছে, তবুও সঙ্গে করে একজন যেন মানুষ, এই যে মানুষটির হার্ট অ্যাটাক হলো তার কাছের মানুষ যার উপরে সে ভরসা করতে পারে, কিছু কমিউনিকেট করতে পারে, বলতে পারে, শেয়ার করতে পারে, সেই ধরনের কোনো মানুষ যেন এই অ্যাম্বুলেন্স অ্যাকম্প্যানি করে, তাকে যেন সঙ্গে যায়। হতে পারে অনেক সময় আমরা একজন পেশেন্টকে অ্যাম্বুলেন্সে তুলে দিলাম, দিয়ে আমরা আমাদের গাড়িতে যাচ্ছি, মানে আমরা সবাই এই গাড়িতে আর অ্যাম্বুলেন্সে পেশেন্ট এবং ওই অ্যাম্বুলেন্স রিলেটেড লোক, সেটা না হলেই ভালো। সেক্ষেত্রে পেশেন্টের একটা সাইকোলজিক্যাল ট্রমা হতে পারে। আমি বলবো সেইটার দিকে খেয়াল রাখবেন। আমি অ্যাপোলোতে একটা ঘটনা দেখতাম, সেটা দেখে আমার এই এক্সপিরিয়েন্সটা হয়েছে, কেন আমি আপনাদেরকে বললাম ইন এ নাটসেল আমি বলছি। অ্যাপোলোতে আমি ছিলাম 3 বছর, তো ওখানে ইমার্জেন্সি ইনচার্জ ছিলাম আমি। তো ওখানে যদি কোনো পেশেন্ট আসতো, সঙ্গে সঙ্গে সিস্টাররা পেশেন্ট পার্টিকে কুকুর তাড়ানোর মতো তাড়িয়ে দিত, কুকুরকে যেমন লোকেরা তাড়িয়ে দেয় ওরকম তাড়িয়ে দিত পেশেন্ট পার্টিকে, আর পেশেন্টকে রুমের মধ্যে নিয়ে নিত, বেডেতে নিয়ে নিত। তো আমার এটা দেখে খুব একটু সারপ্রাইজিং লেগেছিলো, আমি তো আর্মির থেকে এসেছিলাম, আমি সিভিল এইসবগুলো দেখিনি। তো ওদের এটা ছিল এসওপি,
মানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর বলতো। তো আমি বললাম যে এটা স্ট্যান্ডার্ড প্রোটোকল হতে পারে না। আলাম দেখো, পেশেন্টকে তোমরা তখনই পেশেন্ট পার্টিকে দূর করে দিতে পারো যতক্ষণে তুমি পেশেন্টের কনফিডেন্স গেন করেছো। সুতরাং প্রথম পেশেন্টের সাথে 2-4 মিনিট কথা বলো, তাকে কনফিডেন্সে নাও, পেশেন্ট যেন তোমার ওপর কনফিডেন্স পায়, তোমাকে যেন মনে করে যে আমার নিকট আত্মীয় বা আমার বাড়ির লোকের মতো, তোমাকে যেন সে শেয়ার করতে পারে, তোমার যেন সে কেয়ারিং অ্যাটিটিউড দেখতে পায়। সুতরাং যখন এই শেয়ারিং অ্যান্ড কেয়ারিং পার্টটা এসে যাবে তখন তুমি বাড়ির লোককে বাইরে করে দাও, কোনো অসুবিধা নেই। কারণ সে তখন শিফট করে গেছে যে আমি এর ওপর ভরসা করতে পারি, এই ডাক্তার, এই নার্স, এদের ওপর আমি ভরসা করতে পারি, এই মেডিকেল সেট আপের ওপর ভরসা করতে পারি। এইটা যেন হয়। তার আগে আসার সাথে সাথে কুকুর তাড়ানোর মতো এদেরকে তাড়িয়ে দিও না, কারণ আমার এটা খুব ঠিক লাগে না। এবং আমার মনে হয়েছে আমার চিরকালই হিউম্যান টাচটা ভীষণ ইম্পর্ট্যান্ট বলে মনে হয়। এবং আমার মনে হয় যে মানুষের এই দেহটাই সর্বস্ব নয়, দেহের মধ্যে আরও কিছু আছে। মাইন্ড অ্যান্ড সোল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমার আসল কাজই হচ্ছে বডি, মাইন্ড অ্যান্ড সোল। আমি আপনাদেরকে সেই জায়গাতেই নিয়ে যাব। আমি এখনও বডির পার্টে আছি, ফিজিক্যাল লেভেলে আছি, আমি এরপর মেন্টাল লেভেল বা মাইন্ড পার্টে যাব, স্ট্রেস ম্যানেজমেন্ট বলবো, এবং তারপরে আমি সোল পার্টে যাব, যে আমাদের প্রকৃত স্বরূপ কী। আমরা অ্যাকচুয়ালি এই দেহটা নই। এই দেহটা মন্দিরের মতো হলে এই মন্দিরের দেবতা, এর মধ্যে যে দেবতা বসে আছে সেটা হচ্ছে আমি। তো আমি এই বডি, মাইন্ড অ্যান্ড সোল নিয়ে পরে আলোচনা করব, কিন্তু আপনাদেরকে এখানেই আমি এটা বোঝাতে চাইলাম যে যদি কারোর হার্ট অ্যাটাক হয় তাকে ইমার্জেন্সিতে ফার্স্ট হচ্ছে ডিটেক্ট করুন হার্ট অ্যাটাক, সেকেন্ড হচ্ছে ইমার্জেন্সি কী কী 10টা স্টেপ নিতে পারবেন পেশেন্টকে হেল্প করার জন্য, সেটা আমরা ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়ো, কোনো প্যানিক সিচুয়েশন না। আমরা যে জিনিস জানি যদি বুঝে থাকি তাহলে আমাদের প্যানিক হবে না। যেখানে আমাদের জ্ঞান আছে সেখানে প্যানিক হয় না, আর যেখানে আমরা অজ্ঞান সেখানেই আমরা ভুল করি, সেখানেই আমরা প্যানিক ক্রিয়েট করি, সেখানেই আমরা ড্যামেজ করি। সুতরাং যদি আমাদের কল্যাণ চাই তাহলে আমাদের এইগুলো জানতে হবে, বুঝতে হবে এবং অ্যাকর্ডিংলি কাজ করতে হবে। সুতরাং থ্যাংক ইউ সো মাচ আপনাদের এই ভিডিও দেখার জন্য। আমি আশা রাখবো যে আপনারা সকলে আরও 5 জনকে হেল্প করবেন, এরম সিচুয়েশনে 5 জনের পাশে দাঁড়াবেন, এবং যতটা সম্ভব আমাদের দেশে হার্ট অ্যাটাক হয়ে এত যে কোটি কোটি মানুষ মারা যাচ্ছে তাদেরকে যতটা পারবেন হেল্প করবেন। থ্যাংক ইউ।